नमस्कार बंधुरा আমি বিভাস পাত্র আমার গণিত ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি সপ্তম শ্রেণীর অন্তর্গত চতুর্ভুজের শ্রেণীবিভাগ অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা চতুর্ভুজ সম্পর্কে অবহিত আছো এবং জানো যে চারটি সরলরেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র হচ্ছে চতুর্ভুজ। তাহলে দেখতে হয় এরকম টাইপের, এরকম চারটি সরলরেখাংশ। এই চারটি সরলরেখাংশ যখন একটা একই সমতলের মধ্যে সীমাবদ্ধ ক্ষেত্র তৈরি করে সেটাকে বলা হচ্ছে চতুর্ভুজ। তো এখানে সপ্তম শ্রেণীর মধ্যে প্রথমেই আমাদের চতুর্ভুজের শ্রেণীবিভাগের ক্ষেত্রে বহুভুজের কথা উল্লেখ করেছি। তো আমরা আগে যে ত্রিভুজ বা চতুর্ভুজ বা পঞ্চভুজ সম্পর্কে দেখেছি আগের ক্লাসগুলিতে, সেই সমস্তই কিন্তু আমাদের বহুভুজের মধ্যে পড়ে। অর্থাৎ তিন বা তিনের বেশি সরলরেখাংশ যদি কোনো সমতলিক বদ্ধ চিত্র তৈরি করে তাহলে সেগুলি হচ্ছে বহুভুজ। তার মানে বুঝতেই পারছো, তিন বা তিনের বেশি বলেছি, তার মানে ত্রিভুজ এটা অবশ্যই একটি বহুভুজ হবে, বা চতুর্ভুজ এটি একটি বহুভুজ হবে, বা তুমি যদি পঞ্চভুজের কথা বলো সেটাও একটি বহুভুজ হবে। এরকমভাবে ষড়ভুজ বা আরও বেশি সবই কিন্তু বহুভুজ। এখানে এই যে সমস্ত সরল রেখাংশগুলো দিয়ে বহুভুজগুলি তৈরি হচ্ছে এগুলিকে বলা হয় এদের বাহু, আর এই বাহুগুলিতে ছেদবিন্দু এই বিন্দুগুলিকে বলা হয় শীর্ষবিন্দু। অর্থাৎ আমি যদি এ বি সি ডি চতুর্ভুজ নিই তাহলে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু এগুলি হচ্ছে চতুর্ভুজটির শীর্ষবিন্দু। একই রকমভাবে এখানে এই যে বিন্দুগুলি পাচ্ছি আমরা এগুলো সবই হচ্ছে শীর্ষবিন্দু। এই যে আমরা বিভিন্ন টাইপের বহুভুজ পাচ্ছি, বিভিন্ন রকম দেখতে বহুভুজ, এই বহুভুজগুলিকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করি, ওদের কর্ণের অবস্থানের উপর নির্ণয় করে বা ওদের কোণের উপর ডিপেন্ড করে। যদি কোনো বহুভুজের প্রতিটি কর্ণ ওই বহুভুজের অভ্যন্তরেই অবস্থিত হয় তাহলে ওই বহুভুজকে বলা হবে কুব্জ বহুভুজ। ঠিক আছে? বা এটাকে ঘুরিয়ে বললে আমরা যদি কোণের সিস্টেমে বলি তাহলে এই বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান অবশ্যই 180 ডিগ্রির চেয়ে কম, তাহলে আমরা এই বহুভুজকে বলবো কুব্জ বহুভুজ। যেমন ধরো আমি যদি একটা বহুভুজ আঁকি, এই যে বহুভুজটা এঁকেছি এই বহুভুজের ক্ষেত্রে লক্ষ্য করো যে এই যে ভিতরের দিকের কোণটি এইটার কোণ এর মান কিন্তু 180 ডিগ্রির চেয়ে বেশি। কারণ আমি যদি এই সরলরেখাংশটাকে বাড়িয়ে দিই তাহলে দেখো এই পর্যন্ত কোণটাই হচ্ছে 180 ডিগ্রি, আবার এর সঙ্গে এক্সট্রা যোগ হয়েছে। তাহলে বুঝতেই পারছো যে এই যে কোণটা, এই কোণটা যেহেতু 180 ডিগ্রির চেয়ে বেশি, একটি কোণ যদি 180 ডিগ্রির চেয়ে বেশি হয়ে যায় তাহলে আমরা তাকে আর কুব্জ বহুভুজ বলবো না, এগুলো হয়ে যাবে অকুব্জ বহুভুজ। তার মানে এই যে চতুর্ভুজের সাথে দেখো এখানে প্রত্যেকটা কোণ কিন্তু 180 ডিগ্রির চেয়ে কম, বা এই চতুর্ভুজের ক্ষেত্রেও এই ত্রিভুজের ক্ষেত্রেও আমাদের প্রত্যেকটি কোণ 180 ডিগ্রির চেয়ে কম, এই পঞ্চভুজের ক্ষেত্রেও তাই। তাহলে এইগুলো কিন্তু আমাদের অবশ্যই কুব্জ বহুভুজ, মানে প্রত্যেকটি কোণ 180 ডিগ্রির চেয়ে কম। বা এদের যদি কর্ণগুলো টানো, তোমরা জানো যে বহুভুজের কর্ণ মানে হচ্ছে যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে এই দুটো শীর্ষবিন্দু বাদ দিয়ে বাকিগুলোর সঙ্গে যুক্ত করলে যে সরলরেখাংশগুলো পাবো সেগুলি হচ্ছে কর্ণ। অর্থাৎ যে এই শীর্ষবিন্দুর সঙ্গে সমস্ত শীর্ষবিন্দুগুলোকে যোগ করার ফলে যেগুলো বাহু হচ্ছে সেই বাহুগুলোকে বাদ দিয়ে বাকি যে রেখাংশগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কর্ণ। তাহলে এই যে কর্ণগুলো দেখতে পাচ্ছ এই কর্ণগুলো কিন্তু আমার বহুভুজের মধ্যেই অবস্থিত হচ্ছে, বা যদি এখান থেকেও কর্ণ টানতাম দেখো এই কর্ণগুলো হচ্ছে এই বহুভুজের মধ্যেই আঁকা যাচ্ছে। তো এই জন্য এই বহুভুজ হচ্ছে কুব্জ বহুভুজ। একই রকম এর ক্ষেত্রে দেখো কর্ণগুলো বহুভুজের ভিতরেই থাকছে, কোনো অংশই বহুভুজের বাইরে থাকছে না। কিন্তু এই চতুর্ভুজের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো যদি আমি এই দুটো শীর্ষবিন্দুকে যোগ করতাম তাহলে দেখো এই যে কর্ণটা এই কর্ণটা কিন্তু বহুভুজের বাইরে চলে যাচ্ছে। তাহলে এই চতুর্ভুজই কুব্জ চতুর্ভুজ নয়, এর নাম হচ্ছে অকুব্জ চতুর্ভুজ। তাহলে কুব্জ চতুর্ভুজ এবং অকুব্জ চতুর্ভুজের ধারণাটা তোমাদের আশা করছি আমি ক্লিয়ার করতে পেরেছি। এবারে যেটা হচ্ছে যে এই যে বহুভুজগুলো হচ্ছে এই বহুভুজের কর্ণের সংখ্যা কত। এবারে আমরা আসবো বহুভুজের
কর্ণের সংখ্যা কতগুলি তার মান নির্ণয়। যদি কোনো বহুভুজের বাহু সংখ্যা n হয় তাহলে ওই বহুভুজের যে কর্ণের সংখ্যা সেটা হবে n into n minus 3/2। তোমরা এই মানটিকে মুখস্থ করে রাখবে। এটি কীভাবে নির্ণয় করা যায় সেটি তোমাদের যদি পড়তে হয় সেগুলো ক্লাস 11-এর থিওরি লাগে, এই ধারণার মধ্যে আমি যাচ্ছি না। শুধু তোমরা মনে রাখবে যে কর্ণের সংখ্যা হয় n into n minus 3/2, যেখানে n হচ্ছে বহুভুজের বাহু সংখ্যা। তাহলে দেখো, যদি আমাকে চতুর্ভুজের ক্ষেত্রে কর্ণের সংখ্যা বার করতে হয়, লক্ষ্য করে দেখো এই চতুর্ভুজের কর্ণের সংখ্যা হচ্ছে, যেহেতু 4টি বাহু তাহলে n এর জায়গায় 4 বসে যাবে, তাহলে 4 গুণিতক 4 minus 3/2। এবার দেখো এখানটা 1 হয়ে গেল, তার মানে 4/2 অর্থাৎ 2। তাহলে চতুর্ভুজের কর্ণের সংখ্যা হচ্ছে 2টি। তোমার ছবি আঁকলে বুঝতে পারবে। ধরো এই একটা ছবি আমি আঁকলাম, দেখো এর কর্ণের সংখ্যা আমরা পাচ্ছি মোট 2টি, একটা এইটা আর একটা এইটা। একই রকম ভাবে তোমরা যদি আরো অন্যান্য ক্ষেত্রে যাও, অর্থাৎ পঞ্চভুজ, ষড়ভুজ, এদের সবার কর্ণের সংখ্যা তোমরা এই সূত্র দিয়ে নির্ণয় করতে পারবে। তবে হ্যাঁ, এখানে মনে রাখবে ত্রিভুজের কিন্তু কোনো কর্ণ হয় না। ত্রিভুজের কর্ণ হয় না কেন? না, দেখতেই পাচ্ছ যে 3টে শীর্ষবিন্দু, তাহলে এই শীর্ষবিন্দুর সঙ্গে এই বাহু ছাড়া অন্য কোনো শীর্ষবিন্দু যোগ করা যাচ্ছে না। তাহলে বুঝতে পারছো ত্রিভুজের কোনো কর্ণ নেই। তো এই সূত্রে বসিয়ে দিলেও পেয়ে যাবে। দেখো এখানে যদি n এর জায়গায় 3 বসিয়ে দাও, কারণ ত্রিভুজের বাহুর সংখ্যা হচ্ছে 3। এখন যদি 3 বসাও তাহলে 3 into 3 minus 3/2। দেখো 3 minus 3 শূন্য হয়ে যাচ্ছে, তাহলে 3 গুণিতক 0 হচ্ছে 0, 0/2 হচ্ছে 0। তাহলে ত্রিভুজের কর্ণের সংখ্যা তোমরা এই সূত্র থেকেও পেয়ে যাচ্ছ 0, আর ছবি থেকেও পেয়ে যাচ্ছ 0। এবারে আসা যাক চতুর্ভুজের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে, যেটা আমাদের অধ্যায়ের নাম, যে চতুর্ভুজের শ্রেণী বিভাগ। দেখো আমি যদি একটা চতুর্ভুজ আঁকি, এই চতুর্ভুজের ক্ষেত্রে তোমরা জানো যে 4খানা বাহু হয়, 4খানা কোণ এবং 4টি শীর্ষবিন্দু, এই যে পয়েন্টগুলো পাচ্ছি আমরা। তো এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজের শ্রেণী বিভাগগুলো কিরকম হচ্ছে। তো প্রথমে আসা যাক ট্রাপিজিয়ামে। এই ট্রাপিজিয়াম হচ্ছে যে একটি বিশেষ প্রকারের চতুর্ভুজ, যার এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। ধরো আমি একটা এরকম টাইপের ছবি এঁকেছি, নাম দিলাম ABCD। লক্ষ্য করে দেখো এই চতুর্ভুজটার ক্ষেত্রে এই AB এবং DC এই বিপরীত বাহু দুটি সমান্তরাল, অর্থাৎ এই চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। আমি আগেই বললাম ট্রাপিজিয়াম মানে হচ্ছে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। তার মানে এখানে ABCD চতুর্ভুজটি একটি ট্রাপিজিয়াম। ঠিক আছে। এবার ধরো কথা হচ্ছে যে এই যে ট্রাপিজিয়ামটা আমরা করলাম, এই তো দেখতে পাচ্ছি এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হচ্ছে। তাহলে যে দুটো বাহু অসমান্তরাল, এদের কি কোনো নাম আছে? অবশ্যই আছে। এই যে দুটি বাহু অসমান্তরাল, এই দুটি বাহুকে বলা হচ্ছে তির্যক বাহু। তির্যক বাহু। এবারে যদি এই তির্যক বাহু দুটি সমান হয়ে যায়, তাহলে এই ট্রাপিজিয়ামকে বলা হবে সমদ্বি বাহু ট্রাপিজিয়াম, অর্থাৎ দুটি বাহু সমান। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এই দুখানা বাহু যেহেতু আমাদের সমান্তরাল, তাহলে এই দুটো বাহু সমান্তরাল হলে তবেই কিন্তু এই দুখানা সমান হবে, নাহলে কিন্তু হওয়ার উপায় নেই। তাহলে এইখানে এই যে তির্যক বাহু দুটি আছে, এই দুখানা যদি সমান হয়ে যায়, তাহলে এই ট্রাপিজিয়ামকে আমরা বলবো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, মানে দুটি বাহু সমান। ঠিক আছে। এবারে কথা হচ্ছে যে এই যে ট্রাপিজিয়াম আমরা পেলাম, এই ট্রাপিজিয়ামের কি এই তির্যক বাহুগুলি সমান্তরাল হতে পারে না? অবশ্যই হতে পারে।
এখানে তোমাদেরকে মনে রাখতে হবে যে এই যে তির্যক বাহুগুলি যদি সমান্তরাল হয়ে যায় তাহলে আমরা আরেকটি স্পেশাল টাইপের ট্রাপিজিয়াম পাই, যার নাম দেওয়া হচ্ছে সামান্তরিক। তো সচরাচর আমি বলেছি যে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলেই সেটা ট্রাপিজিয়াম। তার মানে বুঝতে পারছো, দু জোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয়ে যায় সেটা কিন্তু ট্রাপিজিয়াম অবশ্যই হবে, কারণ আমার মিনিমাম রিকোয়ারমেন্ট এক জোড়া বাহু সমান্তরাল হতে হবে। মানে ধরো তুমি দোকানে কোনো পেন কিনতে গেছো, পেনটার দাম 3 টাকা, তোমার কাছে যদি 3 টাকা থাকে কোনো সমস্যা নেই, বা যদি 3 টাকার জায়গায় 300 টাকা থাকে তাও কোনো সমস্যা নেই, বেশি থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু এই 2 টাকা থাকে তাহলে তুমি আর পেনটি কিনতে পারবে না। তো সেই রকম ব্যাপার যে এই ট্রাপিজিয়ামে ট্রাপিজিয়াম হতে গেলে এক জোড়া বিপরীত বাহুকে সমান্তরাল হতে হবে, কিন্তু যদি আমার দু জোড়াই বিপরীত বাহু সমান্তরাল হয়ে যায় তাহলেও কিন্তু আমি তো এক জোড়া সমান্তরাল বাহু পাচ্ছি, তার মানে এটা কিন্তু ট্রাপিজিয়াম হবে, তবে একটি বিশেষ প্রকারের ট্রাপিজিয়াম যার নাম দেওয়া হয়েছে সামান্তরিক। তাহলে এরপর আসা যাক সামান্তরিকে। সামান্তরিক হচ্ছে যে ট্রাপিজিয়ামের বিপরীত বাহুগুলি সমান্তরাল, তাহলে সামান্তরিক। এই ট্রাপিজিয়ামের বিপরীত বাহুগুলি সমান্তরাল হলেই, বা আমরা যদি চতুর্ভুজ দিয়েও বলি, চতুর্ভুজের বিপরীত বাহুগুলি যদি সমান্তরাল হয় তাহলেই সেটা একটি সামান্তরিক। অর্থাৎ আমি যদি নাম দিই এ বি সি ডি, দেখতে পাচ্ছ এই এ বি এবং ডিসি এরা কিন্তু সমান্তরাল। তার মানে বুঝতে পারছো এ বি আর ডিসি সমান্তরাল মানে একটা ট্রাপিজিয়াম। আবার দেখো চিন্তা অনুযায়ী যে এডি সমান্তরাল বিসি, তার মানে আমি পেলাম দুই জোড়া বিপরীত বাহু কিন্তু সমান্তরাল, তাহলে এটি একটি সামান্তরিক। তাহলে এই যে সামান্তরিক, এই সামান্তরিকের আবার বিভিন্ন ধর্ম আছে। কি ধর্ম? যেমন ধরো এর বিপরীত বাহুগুলি আমি সমান্তরাল তো আগেই বলেছি, বিপরীত বাহুগুলি সমানও হবে, অর্থাৎ এই এডির সঙ্গে বিসি সমান হবে, এবির সঙ্গে ডিসিটাও সমান হবে। আবার এই বিপরীত কোণগুলিও সমান, মানে এই কোণের সঙ্গে এই কোণটা সমান আর এই কোণের সঙ্গে এই কোণটা সমান। আমরা কি কি প্রপার্টি পেলাম দেখো, একটি হচ্ছে যে বিপরীত বাহুগুলি সমান, বিপরীত কোণগুলি সমান, আর আরেকটি হচ্ছে যে এই যে কর্ণগুলি, এই যদি কর্ণগুলিকে আমি যোগ করি, এই কর্ণগুলি এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। অর্থাৎ এই যে আমি এখানে যে নাম দিই পি, এপি এবং সিপি এরা সমান, আবার ডিপি এবং বিপি এরা সমান। এরপর আসা যাক রম্বসে। রম্বস একটি বিশেষ টাইপের সামান্তরিক, যে সামান্তরিকের এক জোড়া সন্নিহিত বাহু সমান। তাহলে বুঝতেই পারছো যে আমি যে ছকটা পেয়েছিলাম, চতুর্ভুজ ছিল, চতুর্ভুজের একটা পার্ট আমি পেয়েছিলাম ট্রাপিজিয়াম। এবারে এই ট্রাপিজিয়াম থেকে আমি পেয়ে গেলাম সামান্তরিক, যে ট্রাপিজিয়ামের একটি বিশেষ ভাগ হচ্ছে সামান্তরিক। আবার দেখো এখন সামান্তরিক থেকে বললাম যে এই সামান্তরিকের যদি একজোড়া সন্নিহিত বাহু, অর্থাৎ এই যে এডি এবং ডিসি এরা সন্নিহিত বাহু, এরা যদি সমান হয়ে যায় তাহলে এটি একটি রম্বস। তাহলে এর নাম দিলাম রম্বস। ঠিক আছে, তাহলে রম্বস কিরকম দেখতে হয়? রম্বস দেখতে হবে এরকমটাই। দেখো এরও কিন্তু বিপরীত বাহুগুলি সমান্তরাল, তার মানে সামান্তরিক হচ্ছে। তাহলে রম্বস মাত্রেই কিন্তু সামান্তরিক, কারণ আমি সামান্তরিকের একটি বিশেষ ভাগ বলেছি রম্বস। কিন্তু এখানে এক্সট্রা কন্ডিশন কি না, সামান্তরিকের যে এই দুখানা সন্নিহিত বাহু এরা সমান হতেও পারে নাও পারে, কিন্তু রম্বস মাত্রেই এই সন্নিহিত বাহুগুলি সমান। এবার লক্ষ্য করো যে এই যে আমি সামান্তরিক বলেছিলাম এর বিপরীত বাহুগুলিকে সমান বলেছিলাম, তাহলে রম্বসের ক্ষেত্রেও বিপরীত বাহুগুলি সমান, এর সঙ্গেও এটা সমান। আবার দেখো এর সঙ্গে এ সমান হয়ে গেছে, তার মানে চারটে বাহুই সমান হয়ে যাচ্ছে, তাই তো?
এই যে নাম যদি দিয়ে দিই এ বি সি ডি, দেখো এ বির সঙ্গে ডিসি সমান, এডির সঙ্গে বিসি সমান, আর লম্বাস হতে গেলে বললাম এডির সঙ্গে এ বি সমান। তার মানে সবগুলোই অ্যাকচুয়াল সমান, অর্থাৎ রম্বস হতে গেলে চতুর্ভুজের প্রত্যেকটা বাহুই কিন্তু সমান হবে। এবং যেহেতু এটি একটি স্পেশাল টাইপের সামান্তরিক, তার মানে সামান্তরিকের ধর্মগুলো সবই এতে ফলো করবে, অর্থাৎ বিপরীত বাহুগুলি সমান, বিপরীত কোণগুলি সমান, আর আরেকটি কন্ডিশন ছিল যে কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো এখানেও কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু একটি স্পেশাল ভাবে, সেটা হচ্ছে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই যে কর্ণগুলো আমি টানবো, এই কর্ণগুলোর এইখানে যে কোণগুলো এগুলো সব 90 ডিগ্রি করে। তাহলে দেখো রম্বসের আমরা অনেকগুলো ধর্ম পেয়ে গেলাম। একটা হচ্ছে চারটে বাহুই সমান, আরেকটি হচ্ছে বিপরীত কোণগুলি সমান, আরেকটি হচ্ছে যে কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, যেটা সামান্তরিকের ক্ষেত্রে ছিল শুধুমাত্র সমদ্বিখণ্ডিত করে, সমকোণে নয়। এখানে কিন্তু সমকোণে হলো। এরপর আমি আসবো আয়তক্ষেত্রে। তো আয়তক্ষেত্রটা হচ্ছে এই সামান্তরিকেরই একটি বিশেষ ভাগের দিক থেকে আমরা যাব, যে সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি। কি বললাম? যে সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি তাকে বলা হচ্ছে আয়তক্ষেত্র। দেখো ভালো করে যে এইটা আমাদের একটা সামান্তরিক ছিল, আরো ভাঙবে এরকম ছিল। এখন দেখো যদি আমি এই তির্যক বাহু মানে বাঁকা বাহুটাকে যদি টেনে সোজা করে দিই, তাহলে দেখো এগুলো যেহেতু লিঙ্ক আছে, অটোমেটিক্যালি এটাকে যদি সোজা করে দিই এটাও কিন্তু সোজা হয়ে যাবে টান করে, তাহলে এইরকম টাইপের দেখতে হয়ে যাবে। অর্থাৎ এই সামান্তরিকেরই যখন একটি কোণ 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তখন এটি একটি আয়তক্ষেত্রে পরিণত হচ্ছে। তাহলে আমাদের আয়তক্ষেত্রের সংজ্ঞা হচ্ছে যে একটি সামান্তরিকে যদি একটি কোণ 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে ওই সামান্তরিকটি একটি আয়তক্ষেত্র। এবং এখানে লক্ষ্য করো, একটি কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে এই বিপরীত কোণটাও 90 ডিগ্রি। আবার এই কোণ 90 ডিগ্রি যেহেতু, আর এই রেখা দুটি সমান্তরাল হওয়ার জন্য, এই যে দুটো রেখা সমান্তরাল হওয়ার জন্য এই কোণটা 90 ডিগ্রি হবে। তোমরা ক্লাস 8 যখন পড়বে তখন দেখবে একটা উপপাদ্য আছে, সেই জায়গা থেকে আসছে। তাহলে দেখো এখানে প্রত্যেকটা কোণই কিন্তু 90 ডিগ্রি করে হয়ে যাচ্ছে। না, আমার এটাই বলার উদ্দেশ্য ছিল যে আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। এবার সামান্তরিকের যে ধর্মগুলো ছিল সেগুলো তো হবেই। তাহলে বিপরীত বাহুগুলি সমান, বিপরীত কোণগুলি সমান, কারণ সবগুলো কোণই সমান 90 ডিগ্রি করে, আর কর্ণগুলি এগুলি সমান এবং সমদ্বিখণ্ডিত করে। কর্ণগুলি সমান এবং সমদ্বিখণ্ডিত করে, এখানে কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে না। তাহলে দেখো এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো পেলাম, আমরা পেলাম কি চতুর্ভুজের একটা বিশেষ ভাগ হচ্ছে ট্রাপিজিয়াম, যার একজোড়া বাহু সমান্তরাল। ট্রাপিজিয়াম থেকে পেলাম সামান্তরিক, যার দুজোড়া বিপরীত বাহু সমান্তরাল। আর সামান্তরিক থেকে পেলাম আয়তক্ষেত্র, যে সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি। আর সামান্তরিক থেকে পেলাম রম্বস, যে সামান্তরিকের একজোড়া সন্নিহিত বাহু সমান। তাহলে বুঝতেই পারছো যে আয়তক্ষেত্র মাত্রেই সেটা সামান্তরিক হবে, সামান্তরিক মাত্রেই ট্রাপিজিয়াম হবে, ট্রাপিজিয়াম মাত্রেই সেটা চতুর্ভুজ হবে, আর রম্বস মাত্রেই সামান্তরিক হবে। আর আগে তো বলেইছি সামান্তরিক মাত্রেই ট্রাপিজিয়াম এবং ট্রাপিজিয়াম মাত্রে চতুর্ভুজ। মানে নিচের ক্ষেত্রগুলো কিন্তু সব উপরের ক্ষেত্রগুলোকে ফলো করবে। এরপর আমি বলবো বর্গক্ষেত্রের ধারণা। বর্গক্ষেত্র হচ্ছে একটি চতুর্ভুজ যার প্রত্যেকটি বাহুই সমান, কিন্তু সংজ্ঞা হিসেবে বলতে গেলে আমাদেরকে বলতে হবে যে একটি আয়তক্ষেত্রে যদি একজোড়া সন্নিহিত বাহু সমান হয়ে যায়, তাহলে সেটিকে আমরা বলবো বর্গক্ষেত্র। এটা একটি বর্গক্ষেত্রের ছবি। লক্ষ্য করে দেখো, আমাদের আয়তক্ষেত্রের ছবি ছিল এরকম টাইপের দেখতে। এখন যদি এই আয়তক্ষেত্রের এই দুটো সন্নিহিত বাহু সমান হয়ে যায়, তাহলে দেখো লক্ষ্য করে চারটে বাহুই কিন্তু সমান হয়ে যাবে। কারণ আমরা আগে থেকেই জানি এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, আর এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে চারটে বাহুই কিন্তু সমান হয়ে যাবে। তার মানে বর্গক্ষেত্রের চারটে বাহুই
সমান। আর আয়তক্ষেত্রে একটি কোণ 90 ডিগ্রি ছিল, তার মানে বর্গক্ষেত্রেও প্রতিটি কোণ হবে 90 ডিগ্রি। আর এখানে আরেকটি বিশেষ ভাগ হচ্ছে যে এই যে কর্ণগুলো আছে, আয়তক্ষেত্রের কর্ণ যেহেতু সমান ছিল সমান থাকবে, যেহেতু আয়তক্ষেত্রের কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছিল, এখানেও সমদ্বিখণ্ডিত করবে। কিন্তু তার সঙ্গে আরেকটি কেস হচ্ছে যে এই যে কর্ণগুলো সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এই যে কোণ এগুলো সব 90 ডিগ্রি করে। আবার এটা আমরা রম্বস থেকেও বলতে পারতাম। তাহলে এখানে যে বর্গক্ষেত্র পেলাম, এই বর্গক্ষেত্র কিন্তু আমরা আয়তক্ষেত্র থেকেও পেতে পারি, এক জোড়া সন্নিহিত বাহুকে সমান করে দিয়ে, বা রম্বস থেকেও পেতে পারি যদি একটি কোণকে 90 ডিগ্রি করে দিই। রম্বস দেখতে কিরকম? চারটে বাহুই সমান, কিন্তু আমরা সচরাচর ধরে নিই যে কোনো কোণ 90 ডিগ্রি নয়। তো এখন যদি এই কোণটাকে 90 ডিগ্রি করে দিই, তাহলে এরকম টাইপের দেখতে হয়ে যাবে, যেটি বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছো যে বর্গক্ষেত্র মাত্রই আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র মাত্রই রম্বস, কিন্তু আয়তক্ষেত্র মাত্রই কিন্তু বর্গক্ষেত্র নয়, বা রম্বস মাত্র বর্গক্ষেত্র নয়। চতুর্ভুজের শ্রেণীবিভাগে আরেকটি জিনিস আমাদেরকে বলতেই হয়, সেটা হচ্ছে গাইড। এই গাইড হচ্ছে একটি বিশেষ প্রকারের চতুর্ভুজ যার এক জোড়া সন্নিহিত বাহু সমান, অর্থাৎ এই দুটি বাহু সমান, আর অবশিষ্ট যে দুখানা বাহু পড়ে আছে এরাও কিন্তু সমান। মানে বলতে চাইলাম এই দুখানা বাহু সমান আর এরাও নিজেদের মধ্যে সমান। তো এইরকম টাইপের যদি চতুর্ভুজ হয় এগুলো হচ্ছে কাইট। কাইটের সংজ্ঞাটা আমি কি বললাম, যে একটি চতুর্ভুজ যার এক জোড়া সন্নিহিত বাহু সমান এবং অবশিষ্ট বাহু দুটিও সমান। এরপর দেখো, তোমরা পাশে একটি ছক পেয়ে যাচ্ছ। আমি এতক্ষণ ধরে যা কিছু পড়ালাম এই ছকের মধ্যে সবগুলোই আছে। তো প্রথমে আছে সামান্তরিক। সামান্তরিকে লেখা আছে দেখো, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল, একটি ছবি দেওয়া আছে, আর পাশে চারটি ধর্ম দেওয়া আছে। প্রথম ধর্ম হচ্ছে যে বাহুগুলি বিপরীত বাহুগুলি সমান, এটা আমি বলেছি। সেকেন্ড কন্ডিশন দেখো, বিপরীত কোণগুলি সমান। 3 নম্বর কন্ডিশনটা আমার একটু বলা আছে, এখানে বলা আছে যে কর্ণগুলি সমান না অসমান। তো এইখানে আমরা এখানে অসমানটায় উত্তর দেবো। এবার লক্ষ্য করো, আমি পড়ানোর সময় বলেছি যে আয়তক্ষেত্র মাত্রেই এটা একটি সামান্তরিক হয়, কিন্তু আয়তক্ষেত্রের কর্ণগুলো সমান, তার মানে সামান্তরিকের কর্ণ কিন্তু সমান হতে চায়, মানে হতে পারে। কিন্তু ইন জেনারেল, মানে আমরা সচরাচরভাবে এই বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র এগুলো যেহেতু একটা স্পেশাল ভাগ চলে যাচ্ছে, আমি ওগুলোকে না ধরে এই টাইপের সামান্তরিকগুলোকেই বোঝাচ্ছি। সেই জন্যই বলছি কর্ণগুলি আমরা লিখবো অসমান। কারণ দেখো, এই কর্ণটি বড় এবং এই কর্ণটি তুলনামূলকভাবে ছোট। এরপর দেখো 4 নম্বর কন্ডিশনটি আছে যে কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা আমি আগে বলেছি যে কর্ণগুলো সমান দুভাগে ভাগ করে। এরপর আছে রম্বস। তাহলে রম্বসে কি বলেছিলাম, রম্বসের কন্ডিশনটা দেখো, সংজ্ঞা সব একই আছে। তাহলে আমি প্রপার্টির মধ্যে চলে যাই। প্রপার্টিটা আলাদা কি আছে দেখো, একই আছে, বাহুগুলির দৈর্ঘ্য বিপরীত বাহুগুলি সমান, মানে এখানে চারটে বাহুই সমান হয়ে যাচ্ছে। রম্বসে আমি বলেছিলাম চারটে বাহুই সমান, বিপরীত কোণগুলি সমান, কর্ণগুলি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, আর কর্ণগুলি সচরাচর অসমান। একই রকমভাবে আয়তক্ষেত্র যদি বলি, দেখো বিপরীত বাহুগুলি সমান, প্রতিটি কোণ 90 ডিগ্রি, কর্ণগুলি সমান, কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আর বর্গক্ষেত্র লক্ষ্য করো, বর্গক্ষেত্র আছে চারটে বাহুই সমান, চারটি কোণই 90 ডিগ্রি, কর্ণগুলি সমান, কর্ণগুলি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো এই ছকটি তোমরা যদি ভালো করে মনে রেখে দাও, তাহলে কিন্তু তোমাদের এই চতুর্ভুজের যে বিভিন্ন ভাগগুলো নিয়ে তোমাদের কোনো রকম সমস্যা হবে না। আরেকটি যে ছকটি আমি নিচে করেছিলাম, দেখো ছকটি এখন স্ক্রিনও দেখতে পাবে। তো এই ছকটি যদি যে কার থেকে কার প্রকারভেদে আসছি সেটা যদি তোমরা মনে রাখো, তাহলে তোমাদের এই চতুর্ভুজ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। সবসময় মনে রাখবে এই ছকটির মধ্যে এই নিচের দিক থেকে উপরের দিকে যেগুলো উঠছি সেগুলো হবে, অর্থাৎ নিচে আছে বর্গক্ষেত্র আর তার উপরে আছে আয়তক্ষেত্র, তার মানে বর্গক্ষেত্র মাত্রই আয়তক্ষেত্র হবে।
কিন্তু উপরের দিক থেকে নিচের দিকটা সবসময় হবে না, অর্থাৎ আয়তক্ষেত্র মাত্রই কিন্তু বর্গক্ষেত্র সবসময় নাও হতে পারে। তো এইটাই আমাদের এই ছকের মধ্যে দেওয়া আছে। এই দুটো জিনিসকে তোমরা মেনলি ভালো করে পড়ে নেবে। এবার আমি আসবো অনুশীলনীর অঙ্কে। প্রশ্ন দেখি 20 একের দাগের প্রশ্নটি দেখো বলেছে নিচের ছবিগুলির মধ্যে কোনটি চতুর্ভুজ আলাদা করি। দেখো প্রথমের ছবিটি আছে ডিম্বাকার, তাহলে এটি কিন্তু আমাদের চতুর্ভুজ আসছে না। 1 নম্বরে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এবং 6 নম্বর প্রতিটি ছবি কিন্তু 4টি করে বাহু আছে এবং সীমাবদ্ধ সমান্তরাল চিত্র, তাহলে সবগুলোই কিন্তু আমাদের চতুর্ভুজ হবে। এবার 2 এর দাগে চলে যাও, শূন্যস্থান পূরণ করতে বলেছে। একের কোশ্চেনটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটির দৈর্ঘ্য সমান। আমি এখানে পড়ানোর সময় বলেছি, একটা ছবি এঁকে দেখিয়েছিলাম, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম মানে তির্যক বাহু দুটি হবে সমান। সেকেন্ড কোশ্চেন ট্রাপিজিয়ামের 2 জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তা হবে ড্যাশ। তো এখানে ট্রাপিজিয়ামের 2 জোড়া বিপরীত বাহু সমান্তরাল, লক্ষ্য করে দেখো আমি পড়ানোর সময় বলেছিলাম যে ট্রাপিজিয়ামে যে 2 জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়ে যায় সেটি হয় সামান্তরিক বা চতুর্ভুজের ক্ষেত্রে ওটা হয়। আর 3 নম্বর কোশ্চেন সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর ড্যাশ। সামান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল, একটু আগের প্রশ্নেই বললাম। 4 নম্বর হচ্ছে সামান্তরিকের একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি হলে সেটা হচ্ছে আয়তক্ষেত্র। সবই কিন্তু আমি পড়িয়ে ফেলেছি, প্রশ্নগুলো তোমরা আমার পড়ানোটা ভালো করে লক্ষ্য করলে নিজেরাই পারবে। 5 নম্বর কোশ্চেন চতুর্ভুজের ড্যাশটি কর্ণ, 2টি কর্ণ। রম্বসের কর্ণ দুটি পরস্পরকে ড্যাশ করে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা কিন্তু মাথায় রাখবে, রম্বসের কর্ণ মানে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান। আয়তক্ষেত্রের ক্ষেত্রে দেখিয়েছি আমি ছবি এঁকে যে কর্ণগুলো পরস্পর সমান হয় আর বিপরীত বাহুগুলিও পরস্পর সমান হয়। আর 8 দাগে বলছে রম্বস এক বিশেষ ধরনের বর্গক্ষেত্র না সামান্তরিক। আমি যে ছকটা তোমাদের বলেছিলাম ওই ছকে বলেছিলাম নিচের দিকেরটা সবসময় হবে না, মানে রম্বসের নিচে বর্গক্ষেত্র ছিল, তাহলে রম্বস মাত্রেই কিন্তু বর্গক্ষেত্র নয়, কিন্তু রম্বস মাত্রেই উপরেটা অর্থাৎ সামান্তরিক হবে। আমাদের উত্তর হবে সামান্তরিক। সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে ড্যাশ করে, এটা হবে সমদ্বিখণ্ডিত করে। এরপর 3 দাগের প্রশ্নটি তোমরা বাড়িতেই নিজেরা কাগজ নিয়ে কাঁচি নিয়ে বসে চেষ্টা করবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কারণ এইরকমই ক্লাস তোমরা বিভিন্ন ক্লাসের, বিশেষ করে এই 7-এর পর 8 বা 9, 10, 11, 12 সব ক্লাসেই তোমরা আমার এই চ্যানেল থেকে পেতে পারবে, তোমাদের সুবিধা হবে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আমার ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে। থ্যাংক ইউ।